শিল্পাঞ্চল থানার ছাত্রলীগ কর্তৃক আজকের আয়োজন শোকাবহ অগস্ট তারা সংজ্ঞায়িত করেছে 15, 17 এবং 21 যে ধ্বংসযজ্ঞ, যে হত্যাযজ্ঞ, যে নির্মম হত্যাযজ্ঞগুলি হয়েছিল সেগুলির স্মরণে আজকে আলোচনা ছিল। মোহাম্মদ জিবুল্লুর রহমান জীবন, সভাপতি তেজগাছের শিল্পাঞ্চল থানা ছাত্রলীগ, সে অত্যন্ত পরিশ্রমী এক নেতা। আমি তার মধ্যে একটা কাজ করার একটা শক্তি আমি তার মধ্যে দেখি। সে পারে সবাইকে একত্রে করে সবকিছুই সুন্দরভাবে করতে পারে। তাকে দেখছি খেলার মাঠে সে সুসংগঠিত, তার ক্রীড়াচক্র এবং ছাত্রলীগকেও সে অত্যন্ত সুসংগঠিত করেছে শিল্পাঞ্চল থানাকে। তাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। এই আয়োজনের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনে আজকে উপস্থিত হয়েছেন এবং বক্তৃতা করেছেন আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ শফিউল্লাহ শফি। দীর্ঘদিন যাবৎ এই এলাকার আওয়ামী লীগকে তিনি ধরে আছেন। এই এলাকার জনগণের সুখে দুঃখে তিনি জনগণের পাশে থাকেন। লড়াই আন্দোলনে সবসময় তিনি পিছু হন না, কখনো তিনি পিছু ফিরে রাখান না। এই এলাকার মানুষ তাকে অত্যন্ত ভালোবেসে তাকে দুইবার কাউন্সিলর নির্বাচিত করেছেন ঢাকা সিটি কর্পোরেশনের সেই শফিউল্লাহ শফি এবং ঢাকা শিল্পাঞ্চলের আওয়ামী লীগের সভাপতি। উপস্থিত আছেন মিজানুর রহমান, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, বর্তমানে ঢাকা মহানগর উত্তরের যুবলীগের নেতা। আমরা তাকেও দেখেছি অত্যন্ত এক পরিশ্রমী নেতা। সে ছাত্রদের মধ্যে অত্যন্ত একজন জনপ্রিয় এবং সে যেখানেই যায় সেখানেই তার সুসংগঠিত পরিচ্ছন্ন ছাত্রলীগ বলুন, যুবলীগ বলুন, তাদেরকে নিয়ে তিনি কাজ করেন। আমাদের উপস্থিত আছেন ইব্রাহিম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ উত্তরের সভাপতি। তাকেও আমি দেখছি সুন্দর বক্তৃতা করে। কিছুক্ষণ আগে যার বক্তৃতা আপনারা শুনবেন, তিনি যেমন দেশের কথা বলছেন, ছাত্রলীগের কথা বলেছেন, ছাত্রলীগকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেই কথাগুলি বলেছেন। উপস্থিত আছেন সাইদুর রহমান হৃদয়, সেও অত্যন্ত সুবক্তা। তার বক্তৃতায় একটা আহ্বান থাকে, একটা তথ্য থাকে। তিনিও ছাত্রলীগ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। তিনি রাত দিন পরিশ্রম করে ছাত্রলীগকে সুসংগঠিত করে যাচ্ছেন। কাজী রেজাউল হক রেজা, সাধারণ সম্পাদক শিল্পাঞ্চল থানা ঢাকা মহানগর উত্তর, তারও সুন্দর বক্তৃতা করেছেন তিনি। দীর্ঘদিন যে এই রাজনীতিতে তার সক্রিয় অবস্থান আপনারা সবাই দেখছেন। ABM জাহাঙ্গীর আলম, তিনি একজন পরিচ্ছন্ন নেতা এবং সবসময় তার একটা সুন্দর আহ্বান দেখিয়ে এলাকাবাসী, সাধারণ সম্পাদক 24 নম্বর ওয়ার্ড হাউস। আর যিনি আমাদের থেকে একটু সময় নিয়ে কথা বললেন, ঢাকা তেজগাঁও অঞ্চলের উপ পুলিশ কমিশনার DC যাকে আমরা বলি, তিনি ছাত্রলীগের নেতা ছিলেন। সেজন্যই তিনি জানাচ্ছিলেন তিনি বক্তৃতা করবেন। আমরা তার বক্তৃতাও শুনলাম। তার অভিজ্ঞতার কথা বললেন, তার হৃদয়ের কথাগুলি বললেন। যথার্থই ছাত্রলীগ যারা করেন, ছাত্রলীগের মন্ত্র যারা আওড়ান, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শের দল যারা করেছেন, তারা কোনোদিন ছাত্রলীগের আদর্শ এবং বঙ্গবন্ধুকে ভুলতে পারেন না। সব বক্তার মাধ্যমেই সেগুলো আসছে। আমি কিছু বলার আগে
সর্বপ্রথম অত্যন্ত গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্মরণ করছি সেদিন বঙ্গমাতা সহ যারা শাহাদাত বরণ করেছিলেন 15ই আগস্ট, বঙ্গবন্ধু পরিবারের যারা শাহাদাত বরণ করছিলেন তাদের। বঙ্গবন্ধুর জীবন রক্ষায় সেদিন পুলিশের একজন এসআই অকাতরে জীবন দিয়েছেন, তাকে স্মরণ করছি। এবং সেদিন অন্যান্য যারা ঘাতকের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। কেন এই হত্যাকাণ্ড? এই বঙ্গবন্ধুই বা কে? আপনারা সবাই জানেন। তারপরেও বঙ্গবন্ধু শাহাদাত বরণ করতে হয়েছে। আমাদের ডিসি আমাদের তেজগাঁও অঞ্চলের একটা ছোট্টভাবে একটা কথা বলে দিয়েছে। তিনি বলেছেন 4000 বছর ধরে আমরা পরাধীনতার গ্লানি আমরা টেনে বেড়াচ্ছি। 4000 বছর তিনি যেটা বলেছেন এইটা সত্যই। এই উপমহাদেশ এই অঞ্চলের বসতি ঘটেছিল 4000 বছর আগে। সেটা অনেক ইতিহাস এই নিয়ে, অনেক পাণ্ডুলিপি, অনেক ইতিহাস স্বাক্ষর দিচ্ছে 4000 বছর আগে থেকে এইখানে বসতি। আমরা এরপরে কি দেখেছি? আমরা দেখেছি শোষণ বঞ্চনা। এক রাজা আসছে যুদ্ধ করতে করতে তরবারি নিয়ে। আমাদের বাঙালির অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, একে অপরের সুখে দুঃখে যারা কাঁদে, পাশের বাড়ির মানুষটার জন্য যিনি জীবন দিতে পারে, এই ধরনের শান্তিপ্রিয় ভ্রাতৃত্ববোধের এলাকা ছিল এই এলাকা। আমরা অনেক অনেক ইতিহাস জানি, আবার এই বঞ্চনার ইতিহাসটাও জানি। আপনারা এখন যদি আমি বলি এদেশের মানুষ, এই বাংলাদেশের এমন এলাকা ছিল যে এই এলাকার মানুষ 4-5 বছর বয়স হলেই তাকে মহাজনের কাছে তার সন্তান থেকে দিয়ে আসতে হতো, যেখানে শুধু খাওয়া পড়া হতো, কাপড়টা পেত, আর কিছুই পেত না। বছর পর বছর বিনা পয়সা সেখানে থাকতো। ভাতের মার যাকে বলি সেটা নেওয়ার জন্য লাইন ধরে লোক থাকে। এই ছিল অবস্থা কোনো একটা। সেখান থেকে উত্তরণ ঘটে, সেখান থেকে ঘুরে দাঁড়ালো কার ডাকে? কে সেই মহামানব? আমাদের দেশে আরো অনেকেই প্রটেস্ট করেছেন, অনেক বীর ঘুরে দাঁড়িয়েছেন। আমি যদি বলি সেই সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দার, তিতুমুর, এরা সবাই কিন্তু দেশের জন্য ঘুরে দাঁড়িয়েছিলেন। কিন্তু দেশের সবাইকে সংঘবদ্ধ করে একটা যে শক্তিতে পরিণত করা, এটা তারা করতে পারেন না। যেটা করেছিলেন বঙ্গবন্ধু, আমাদের নেতা শেখ মুজিবুর। তিনি যেমন বাংলাদেশকে ভালোবাসতেন, বাংলাদেশের মানুষকে যেমন ভালোবাসতেন, তেমনি এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চিন্তা তিনি সবসময় করতেন। এই স্বল্প সময়ের জন্য আসা মানুষটি জীবনের আমাদের হিসাবে 3053 দিন তিনি বাংলাদেশের কারাগারে ছিলেন, এবং পাকিস্তানে ওই যে যুদ্ধের সময়, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যেই সময়টুকু পাকিস্তান কারাগারে ছিলেন, এই সবগুলো হিসাব নিকাশ যদি করেন তাহলে জীবনের অধিকাংশ সময় তিনি কারাগারে কাটিয়েছেন। তার ফ্যামিলির দিকে তিনি নজর দিতে পারেননি। তার সংসার চালাতেন বঙ্গমাতা শেখ মুজিবুর রহমানের মানে আমাদের সহধর্মিণী। বঙ্গমাতা বঙ্গবন্ধুকে যেমন আগলে রেখেছিলেন, তেমনি তাকে সাহস, উদ্দীপনা এবং সবসময় তিনি পরামর্শ দিতেন। অনেকগুলি পরামর্শের কথা এখন আমরা শুনতে পারি।
যেমন 7ই মার্চের সেই ভাষণের আগে বঙ্গবন্ধুকে তিনি বললেন যে তুমি এতদিন যেই জন্য সংগ্রাম করেছো, যেটা তুমি হৃদয়ে ধারণ করো, যেটা তুমি বলতে চাও, আজকে তুমি সেটা বলো, কারো কথা শুনবে। এছাড়াও অনেক অনেক ইতিহাস তৈরি করেছেন বঙ্গমাতা। সেই 7ই মার্চের ভাষণটা যথার্থভাবেই, আমি সেই মাঠে ছিলাম, তিনি যথার্থভাবেই বঙ্গবন্ধু এলেন, অনেক উঁচু সেই মঞ্চটা ছিল, মঞ্চে উঠলেন বঙ্গবন্ধু, অনেকেই স্লিপ দিলেন, কানে কানে কথা বললেন, অনেক নেতারা। বঙ্গবন্ধু সবগুলো স্লিপ একসঙ্গে করে তার চশমাটার নিচে রেখে সেই কালজয়ী ভাষণটা দিলেন। সেটা শুধু এখন আমাদের দেশের কালজয়ী ভাষণ না, সারা বিশ্বের একটা অন্যতম কালজয়ী ভাষণের একটি, যেই ভাষণে নিরস্ত্র বাঙালিকে কিভাবে সশস্ত্র বাঙালিতে পরিণত করে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ থেকে স্বাধীন করেছিলেন, সেই ভাষণ কি সেটা। এর আগেও বঙ্গমাতার অনেক অবদানের কথা, আমি আরেকটি বঙ্গমাতার কথা না বললেই বোধহয় অপূর্ণ থেকে যায়। ৬৬-তে যখন বঙ্গবন্ধু 6 দফা আন্দোলনের ডাক দিলেন, আমরা তখন ছাত্র নেতা, আমরা 6 দফা মুখস্থ করে আমরা যা নির্দেশ ছিল তাই করতাম। প্রথম যখন ডেমনস্ট্রেশন শুরু হলো, প্রথম শহীদটা হলো এই শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলে আমাদের যার নামে আমাদের সেই স্কুল, আমাদের নুরুমিয়া বলতেছিল, মনুমিয়া স্কুল, মনুমিয়া প্রথম শহীদ। সেই মনুমিয়ার শহীদের পরে সারা বাংলাদেশ এই 6 দফা আন্দোলন এতই তীব্র হলো, সবাই তখন 6 দফার বাইরে কোনো কথাই শুনত না। পাকিস্তান গভর্নমেন্ট তখন বঙ্গবন্ধু যেখানেই যেতেন, স্টেজ থেকে নামলেই তাকে ডিফেন্স পাকিস্তান রুলে আটক করা হয়। আটক করে তিনি, তাতেও যখন কন্ট্রোল হচ্ছিল না, তখন আওয়ামী লীগের সব নেতাদেরকে একে একে অন্তরীণ করা হলো। তখনও যখন কন্ট্রোল হয়তো করতে পারেনি, বঙ্গবন্ধুকে আগরতলা কনস্পিরেসি নামক আগে কনস্পিরেসি করে বঙ্গবন্ধুর যাতে ফাঁসিটা সুনির্দিষ্ট হয়ে দেওয়া যায়, তার একটা ষড়যন্ত্রের একটা নীল নকশা তৈরি করা হলো। বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হলো। সেদিন কর্নেল শওকত আলীও বঙ্গবন্ধুর সঙ্গে অ্যারেস্ট ছিলেন। কর্নেল শওকত আলী এবং যারা যারা অ্যারেস্ট হলেন, বঙ্গবন্ধু তাদেরকে সবাইকে একটি কথাই বলেছিলেন যে তোমরা ভয় পেও না, এদেশের ছাত্র জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, আমাদের মুক্তি দিতে বাধ্য হবে। শুধু মুক্তি দিতে বাধ্য হবে না, আমরা গণতন্ত্র, আমরা ইলেকশন করব, ইলেকশনে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব এবং আমরা যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করব। বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা ছিল সেইটাই সেদিন আগরতলা কনস্পিরেসি, যারা কর্নেল শওকত, আজকে তিনি বেঁচে নেই, তাদের সম্মুখে তিনি বলছিলেন, কর্নেল শওকত আলী আমাদেরকে এই মেসেজটা দিয়েছিলেন যে বঙ্গবন্ধু কতখানি দূরদর্শী নেতা ছিলেন। 10 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে, 20 বছর পরে বাংলাদেশের পজিশন কি হবে, সবগুলি নিয়েই তিনি চিন্তা করতেন। তার চিন্তার যে রেজাল্টটা কি হবে সেটাই সেদিন তাদেরকে অভয় দান করেছিলেন এবং বলেছিলেন। ঘটনা কিন্তু তাই হয়েছে। বঙ্গমাতা, তারপরে বঙ্গমাতার এই প্রসঙ্গটা এই জন্যই আনলাম,
বঙ্গমাতা যখন সমস্ত সিনিয়র নেতারা যখন অ্যারেস্ট হয়ে গেলেন, আমরা ছাত্ররা তখন কোথা থেকে নির্দেশ পাবো? আমরা সব ছাত্ররা তখন ইউনিভার্সিটির ময়দানে গিয়ে বসতাম সন্ধ্যার সময়। আমাদেরকে বঙ্গমাতা সবসময় উৎসাহ দিতেন। তার বাজারের পয়সাটাও আমাদেরকে ছাত্র আন্দোলনের জন্য দিয়ে দিতেন। আন্দোলনের তোড়ে বঙ্গবন্ধুকে গোল টেবিলের আহ্বান করা হলো। গোল টেবিলের 13 মুক্তি দিবেন ঘোষণা দেওয়া হলো। আমাদের অনেক নেতারা নড়ে চড়ে বসলেন, বললেন ঠিক আছে, আমরা প্যারোলে মুক্তি হলো, আমাদের এই আগরতলা কনস্টিটিউন্সির একটা সুরা হবে এবং আমরা সেখানে গেলে আমাদের ইলেকশনটা আমরা করার ব্যবস্থা করি। বঙ্গমাতা সেখান থেকে বলে উঠলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো সময় প্যারোলে মুক্তি নিয়ে গোল টেবিল বৈঠকে যাবে না, তোমরা আন্দোলন আরো জোরদার করো। তাই হলো। আমার দায়িত্ব ছিল তেজগাঁয়ের ফার্মগেট এলাকা এবং তেজগাঁ এলাকার ছাত্র নেতৃত্ব দেওয়া। আন্দোলনের তোরে শেষমেশ তাই হলো, বঙ্গবন্ধু গোল টেবিল বৈঠকে গেলেন এজ মুক্ত বঙ্গবন্ধু হিসাবে। এখানে বঙ্গমাতার ভূমিকাটার কথা আমি এই জন্যই বললাম যে বঙ্গমাতা একটা ইতিহাস তৈরি করে গিয়েছেন। নীরবে নিভৃতে তিনি বঙ্গবন্ধুকে যে সমস্ত এইভাবে তিনি সহযোগিতা করতেন, সাহস দিতেন এবং সংসার পরিচালনা করে সেখান থেকে কিছু অর্থ জোগাড় করে তার হাতে ধরে দিতেন, এগুলো সবই একটি ইতিহাস। সেজন্যই বঙ্গবন্ধুর কথা যখনই আসে তখন বঙ্গমাতার কথা তখন আসে। কারাগারে যখন যেতেন তখন এই যে কারাগারের রোজনামচা দেখেন এবং অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গমাতা তাকে সবসময় বলতেন লিখো, ডায়েরি দিতেন, কলম দিতেন, জেলখানায় বসে বসে দেশের কথা লিখতেন। বঙ্গবন্ধু যথার্থই দেশের যে ইলেকশনের পরেও তাকে ক্ষমতা দেওয়া হবে না এটা তিনি জানতেন। আমাদের ছাত্র নেতাদেরকে তিনি অনেক সময় বলতেন যে তোমরা মুক্তিযুদ্ধের জন্য, গেরিলা যুদ্ধের জন্য তৈরি হও। এখন অনেকেই অনেক কথা বলছে, অনেক নেতা, বাংলাদেশের কত নেতা আসলো, কত নেতা কত হলো, সবার ইতিহাস আমরা এখন সবারই এখন বিশ্লেষণ করার সময় আছে। বঙ্গবন্ধু 7ই মার্চ ঘোষণাটাই যেমন স্বাধীনতার কথা বলে গিয়েছেন, তার অবর্তমানে তাকে তো জেলখানায় আবার যেতেই হবে, তার অবর্তমানে কেমনে চলবে দেশ সেটাও বলে গেলেন। আমি যদি হুকুম দিতে নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে। এর চেয়ে আর কি বলবে? বঙ্গবন্ধু একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা সবসময় বিশ্বাস করতেন। সারা বিশ্বে তিনি সন্ত্রাসী নেতা হতে চান নাই, সেই জন্যই তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তিনি আন্দোলন করে গিয়েছেন এবং এই ইলেকশনে জেতার পরেও তিনি ধৈর্য ধরেছেন, আন্দোলনও করেছেন, আলোচনাও করেছেন। তিনি জানতেন আলোচনা ফলপ্রসূ হবে না, সেই জন্যই 7ই মার্চে তিনি সব ধরনের কথা বলে গিয়েছেন। আজকে সেই বঙ্গবন্ধু আমাদের মধ্যে নেই। আজকে যার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি আর কেউ অনন্ত আযোগ্য উত্তরসূরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ। বঙ্গবন্ধুর প্রায় সব গুণেই তিনি গুণান্বিত। তিনি যেমন হৃদয় দিয়ে দেশকে ভালোবাসতেন, তিনি যেমন এই দেশের মানুষকে, মাটি ও মানুষকে ভালোবাসতেন, তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন পণ করেছিলেন, ঠিক তেমনই আজকে তারই কন্যা আজকে সেই জায়গাটি, সেই কাজটি করে যাচ্ছেন। সেই জন্যই আমরা দেখলাম 21শে আগস্ট তাকে হত্যা করার যে ষড়যন্ত্র, সেটাও আমরা দেখলাম। সেটাও
আজকে বিশ্লেষণ করার, আজকে সেই আলো সেটার উপরে আলোকপাত করার কথা। সেদিন গ্রেনেড হামলার এই নরকীয় দৃশ্যটাও সেদিন আমাদেরকে দেখতে হয়েছে। আমি আমার জানাজাটা ছিল, আমি সেই দিন যেতে একটু দেরি করেছিলাম। সেখানে আইবি রহমান দাঁড়িয়ে শাহাদাত বরণ করলেন, সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সভা শুনতাম। কারণ সবসময় মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী, প্রতি সপ্তাহেই সেখানে কোনো না কোনো সময় তিনি যেতেন, তাকে উঠে বক্তৃতা করতেন। আবার আজানের সময় এগিয়েছে। আমি শেষ করতে চাই, এই 21শে আগস্ট, 17ই আগস্ট একসঙ্গে 53টি জেলা, 63টি জেলায় একসঙ্গে বোমাবাজি, সেই দৃশ্যটা আপনারা দেখেছেন। মুফতি হান্নান গোপালগঞ্জে বোমা দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। এই সবগুলো যদি আপনি খুঁজতে থাকেন, সবগুলি কুশীলভ যারা, কিন্তু সবই এক কুশীলভ, একই চিন্তার কুশীলভ তারা, একই ভাবধারার লোক, একই সব। আমরা খুঁজে এদেরকে কেন এই হত্যাকাণ্ড, কারা ষড়যন্ত্র করেছিল, কারা সুবিধাভোগী হয়েছে, কারা লাভবান হয়েছেন, পিছনের থেকে কারা ষড়যন্ত্র করেছেন, এই সবগুলোকে আমরা খুঁজে বের করছি। আমাদের পরবর্তী এটা দাবিটাই থাকবে, আমরা বের করব এবং তাদেরকে শাস্তির বিচারের মুখোমুখি আমরা করবো। 15 আগস্ট, 17ই আগস্ট, 21শে আগস্ট, সবগুলি আমরা বিচারের মুখোমুখি তাদেরকে আমরা করব। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, অনেক আমার আরো কয়েক জায়গায় যেতে হবে। আমি জীবনকে বলছিলাম, তুমি একটু তাড়াতাড়ি শুরু করো। জীবন এমন সময় শুরু করলো যেখানে আমার আর কিছু বলার কিছু থাকে না। ছাত্রদের কাছে আমি বলতে চাই, আমার জীবনের অনেক দেখা, আমি যেগুলি দেখেছি সেগুলো মাঝে মাঝে আমি বলতে চাই। আমরাও 2041 তো আমরা দেখতে পারবো না। 2041-এর জন্য আমাদের এই প্রজন্মকে কাজ করতে হবে, মেধায় তারা বিকশিত করতে হবে, তারা শক্তিশালী হতে হবে। আজকে ছাত্রলীগ যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সেই কাজটি করতে পারবেন বলে আমার বিশ্বাস। এখানে আমাদের ছাত্ররা কিন্তু সব কিছুই পারে, অত্যন্ত মেধাবী। আমাদের এই নতুন প্রজন্ম এতই মেধাবী, তারা সব সারা বিশ্বের আজকে নজর কেড়েছে। আজকে আমাদের এগিয়ে যাওয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 2008-এ তিনি বদলে দেবেন বাংলাদেশকে, যথার্থভাবেই আজকে বদলে দিয়েছেন। তার পিছনে যারা এগোই আমাদের এই যে প্রজন্ম, নতুন প্রজন্ম যারা আজকে আমাদের সঙ্গে কাজ করছেন, এই যে ডায়েটে বসে, এই যে নেতারা, ছাত্রলীগের নেতারা এই যে সম্মুখে সারিতে বসে আছেন, তারা অত্যন্ত মেধাবী বলেই আমরা পাচ্ছি। আমাদের পুলিশ বাহিনীর মুখে এইভাবে আত্মতৃপ্তি নিয়ে বক্তৃতা দেওয়ার আমার মনে হয় আপনারা দেখেন। আমরা কিন্তু তাকে কিছুই বলি নাই, সে নিজের থেকেই এই পুলিশ সদস্য তারা বলেছে। অনেক কঠিন চ্যালেঞ্জ, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী আজকে করে যাচ্ছে। মূল কারণটি হলো তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর ইতিহাস তারা শুনেছেন এবং তারা দেশকে ভালোবাসেন। এই মেধাবী তরুণরা পারবে বদলে দিতে, মেধাবী তরুণরা পারবে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে চাই। জয় বাংলা।